आज AD 13 Venetian Memorial Lecture এবং 48 স্টুডেন্টস এন্ড মেম্বার্স এক্সিবিশনের পঞ্চম দিন। আজকে আমাদের অনুষ্ঠান সূচি আপনারা জানেন, ডক্টর অভয়নাথ গাঙ্গুলির বক্তব্য, চেতনার বৈশিষ্ট্য আমরা একটু আরম্ভ করব। তার আগে আমি ডক্টর অভয়নাথ গাঙ্গুলিকে মঞ্চে আনার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমি তার সম্পর্কে দু একটা কথা বলবো। তবে সত্যি কথা বলতে কি, আপনি ওখানে সত্যি কথা বলতে কি, তাকে ইন্ট্রোডিউস করা আমার খুব দৃষ্টতার প্রয়োজন। যাই হোক, কর্তব্য পালন করতে হবে। এখন কি বলবো আমি জানি না, ওনার বায়োডাটা সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে, এটা এত পড়লে সময় নষ্ট হবে, তাই বলবো না, অল্প দু একটা কথা বলবো। তবে তাকে ইন্ট্রোডিউস করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি এবং গর্বিত মনে করছি। তিনি একজন কি বলবো কৃতি ছাত্র ছিলেন, প্রেসিডেন্সির অ্যালুমনি। উনি কেমিস্ট্রিতে পিএইচডি করেন এবং দীর্ঘদিন বিদেশে পোস্ট ডক্টরেট করেন, সুইজারল্যান্ড এবং জার্মানিতে ছিলেন। এবং তারপরে উনি রয়্যাল কেমিক্যাল সোসাইটি, বললাম বোধহয়, চার্টার্ড রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি অ্যান্ড চার্টার্ড কেমিস্ট হিসাবে উনি গণ্য হন এবং ওই ফিল্ডে অনেক কিছু আছে। উনি পিএইচডি করেন। উনি জন্মান 1942 সালে। আমি অধিকটা যাচ্ছি না। তারপরে উনি দীর্ঘকাল কাজ করেন অর্গানামে, আমাদের এখানে লাস্ট এখানে ছিলেন, অর্গানামে ফ্যাক্টরি ম্যানেজার ছিলেন। তো যাই হোক, সে সম্পর্কে অনেক কিছু আছে। আমার সৌভাগ্য হয়েছিল ওনার সঙ্গে একসাথে রামকৃষ্ণ মিশনে 6.5 কোর্স করা। কারণ উনি 7টা করেছিলেন, আমি 6.5 করেছিলাম। তো 6.5 কোর্স করার আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে একসাথে। অ্যাকচুয়ালি আমি ওনাকে বলি মাই ফ্রেন্ড ফিলসফার অ্যান্ড গাইড। আজকে আমি সেই ফ্রেন্ড ফিলসফার অ্যান্ড গাইডের থেকে কিছু বলার শোনার সৌভাগ্য অর্জন করি। উনি পিএইচডিতে অবশ্যই আমার ছাত্র হিসেবে জয়েন করেন 1972-তে, যতটা মনে আছে। প্রথমে এফএসিপি করেন, তারপরে উনি বাইরে চলে যান, মাঝখানে গ্যাপ হয়, তারপর আবার এসে আবার পরে ডিপ্লোমা করেন, তারপরে পোস্ট ডিপ্লোমা করেন। তো যাই হোক, দীর্ঘদিন প্রায় 52 বছর ধরে পিএইচডির সঙ্গে যুক্ত এবং বর্তমানে লাস্ট বোধহয় 10 বছর হলো, বোধহয় 10 বছর হলো প্রেসিডেন্ট। উনি আমাদের প্রেসিডেন্ট হিসেবে আছেন এখন, বর্তমান প্রেসিডেন্ট ফটোগ্রাফি বন্ধনের। এবং উনি হচ্ছেন গিয়ে ফটোগ্রাফির অনেক অনার আছে, যেমন মানে ফেডারেশন ইন্টারন্যাশনাল থেকে A5 রয়েছেন, রয়্যাল ফটোগ্রাফি সোসাইটি অ্যাসোসিয়েট রয়েছেন এবং অন্যান্য বিভিন্ন সংস্থা তাকে অনারি সম্মান সঞ্চিত করেছে। আমাদের পিএইচডিও তাকে অনারি ফেলোশিপ দিয়েছে, পিএইচডি। তাছাড়া একটা সবচেয়ে গর্বের বিষয় যেটা ভারতে এখন পর্যন্ত কাউ মানে স্কোপ হয়নি বা কেউ নেই, একমাত্র উনি হচ্ছেন গিয়ে ভারতীয় পিএইচডি থেকে গেছিলেন। পিএইচডি থেকে জায়গায় বলতে পারবে, ভুল হবে, মানে পিএইচডি থাকাকালীন উনি গেছিলেন এবং আরপিএস উনি লেকচার দেন। যে বিষয়টা ছিল গিয়ে pictorialism and Indian philosophical viewpoint from Indian philosophical viewpoint। এতে মে মাসের 2012-তে উনি লেকচার দেন এবং আরপিএস হেডকোয়ার্টারে আর ইন্ডিয়ান কোনো কেউ লেকচার দেয়নি। সেদিক থেকে আমরা খুবই সৌভাগ্যবান। আজকে আমরা সেরকম একজন প্রথিতযশা আলোকচিত্রশিল্পী এবং একজন এডুকেটেড পার্সোনালিটির থেকে, এবং যিনি বেদান্ত এবং অন্যান্য পরিষদ বা হিসাবে অনেক চর্চা করেছেন, তার থেকে কিছু অন্য ধরনের স্বাদের আমরা একটা আলোচনা শুনব আশা করছি। আমি ডক্টর গাঙ্গুলিকে অনুরোধ করছি তার বক্তব্য রাখার জন্য। নমস্কার। ধন্যবাদ প্রফেসর বিশ্বদর সিং। আমার সম্বন্ধে অনেক কথা বলে গেলেন। মোটামুটি আপনারা ওই 99% বাতিল দিতে পারেন। আমি পিএইচডি রাখছি এবং সেটাই আপাতত আমার সবচেয়ে গর্বের বিষয়। যাই হোক,
আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কিছু বলবো না, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে চেতনার বৈশিষ্ট্য, ইংরেজিতে ট্রেটস অফ কনসিয়াসনেস। এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আমি একটা দুটো কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে কেন আমি এরকম একটা উদ্ভট জিনিস নিয়ে আলোচনা করার কথা ভাবলাম। সেটা আর কিছুই নয়, সেটা আবার ওই প্রফেসর বিশ্বপ্রসাদ। উনি প্রচুর লেখালেখি করেন, বিভিন্ন পত্র পত্রিকা, ম্যাগাজিন, বই, ইউটিউব, সব জায়গায় উনি প্রচুর লেখা পাঠান। 3 দিন আগেও একটা বেরিয়েছে ইউটিউবে, আরও একটা অ্যাপ্লিকেশনে আছে, আর পাইপলাইনে কতগুলো আছে জানি না, আছে অনেক লেখা আছে। কিন্তু আমার সৌভাগ্য হচ্ছে উনি যখনই এই ধরনের কিছু লেখেন, উনি লেখাটা বলে আমাকে একবার পড়তে দেন। এটা আমার খুব চরম সৌভাগ্য। আমি পড়ি, নিজেকে সমৃদ্ধ করি, ভালো লাগে। মাসখানেক আগে, হয়তো সঠিক বলছি না, উনি আমাকে একটা লেখা পাঠিয়েছিলেন, সেটা হচ্ছে পিপল অফ দ্য ওয়ার্ল্ড। এই পিপল অফ দ্য ওয়ার্ল্ড একটা লেখা উনি পাঠিয়েছিলেন, খুব সুন্দর লেখা, অনেক ছবি টবি আছে সেখানে, এবং সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার মানুষজন তারা কিরকম, তাদের দেখতে কিরকম, তাদের নানা রকম আচার ব্যবহার ইত্যাদি তার ছবি সেখানে ছিল, সুন্দর সুন্দর। তো সেইটা উনি আমাকে পাঠিয়ে আমাকে বলেছিলেন যে ওর ইন্ট্রোডাকশন পার্টে আমি যদি কয়েকটা লাইন লিখে দিই। এটা আমাকে উনি রিকোয়েস্ট করেছিলেন। সেটা খুব সমস্যা যদিও, তবুও আমি চেষ্টা করেছিলাম এবং আমি এই 4-5টা সেন্টেন্স ওখানে লিখে দিয়েছিলাম। এবং উনি যা লেখা লিখেন নিজে, সেটা অনেকে দিয়ে বিদগ্ধ মানুষ, তাদের দিয়ে এডিট করিয়ে নেন। এবং আমিও যেটা লিখেছিলাম সেটা আমার লেখা, ওটা আবার ইংরেজিতে লেখা ছিল, বাংলায় নয়। তো সেটা একজন ইংরাজির অধ্যাপককে দিয়ে পরে এডিট করানো হয়েছিল, এবং ওটা উনি বলেও রাখেন যে সবশেষে আমি যা করবো সেটাই পাই না, সেটা ঠিক। তো তিনি এডিট করে দিয়েছিলেন, লেখাটা বেরিয়েও ছিল। তার মধ্যে গোড়ার একটা দুটো লাইন আমি যেরকম লিখেছিলাম সেটাই আছে। সেইটা লেখবার সময় আমি আমাদের উনি যে বললেন, আমরা একসঙ্গে ক্লাস করেছিলাম, একটা কোর্স করেছিলাম একসঙ্গে, বেদান্ত। এখানে একটা শ্লোক আছে, যেটা শঙ্করাচার্যের লেখা, সরস্বতী রহস্য থেকে। শ্লোকটা হচ্ছে অস্তি ভাতি প্রিয়ম রূপম নাম চেতস্য পঞ্চকম আত্মাত্রয়ম ব্রহ্মরূপম জগদ্রূপম ততস্বয়ম। মনে হয়েছিল যে উনি যে পিপল অফ দ্য ওয়ার্ল্ড যে আর্টিকেলটা লিখেছিলেন, সেটার কথা ভেবে আমার মনে হলো যে এটা থেকে কি আমরা কিছু ভাবতে পারি এই মানুষের নানা প্রকৃতি, নানান জায়গার মানুষ, নানান রকম এসব নিয়ে। তো সেইটা ভেবেই আমি ঠিক করি এইটা নিয়ে দুটো একটা কথা বলবো আপনাদের সঙ্গে, আমি আলোচনা করবো আপনাদের সঙ্গে। এই অস্তি ভাতি প্রিয়ম রূপম নাম চেতস্য পঞ্চকম আত্মাত্রয়ম ব্রহ্মরূপম জগৎরূপম ততত্রয়ম। অর্থাৎ জগৎ সংসারে প্রত্যক্ষ বস্তু আছে, তার সম্বন্ধে মানুষের চেতনার 5টা মৌলিক গুণ বা লক্ষণ আছে। প্রথমটা হচ্ছে অস্তি। আমার মানে সবাই জানে যেটার অস্তিত্ব আছে, যেটা আছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। এরপর হচ্ছে ভাতি। ভাতি মানে যেটা প্রকাশ হচ্ছে। প্রকাশ না হলে আর আমরা বুঝতে পাবো কি করে? নিশ্চয়ই কোনোভাবে প্রকাশিত হচ্ছে, তাই আমরা তাকে বুঝতে পারছি। আর প্রিয়,
প্রিয় মানে আমরা জানি যেটা আনন্দ দেয়, অর্থাৎ এমন একটা বস্তু, এমন কতগুলো জিনিস যেটা আছে, যার একটা প্রকাশ হচ্ছে আর যেটা থেকে আমরা আনন্দ পাচ্ছি। এই লক্ষণগুলো শাশ্বত বা স্থায়ী, সব জায়গাতেই একইভাবে তারা প্রকাশিত হয়, তারা বদলায় না। এদের বলা হয় ব্রহ্মরূপ বা সত্যস্বরূপ। এই জন্যই বলেছেন এই যে অস্থি ভাতি প্রিয়, সেকেন্ড লাইনে আছে আত্মাত্রয়ম ব্রহ্মরূপ, অর্থাৎ প্রথম তিনটে এই অস্থি ভাতি প্রিয়, এটা হচ্ছে ব্রহ্মরূপ, যারা সত্যস্বরূপ, যেটা বদলায় না। আর পরের দুটো হলো জগৎ রূপম ততোত্তরম, অর্থাৎ পরের দুটো রূপ হচ্ছে জগৎ রূপ। বলতে আমরা বুঝি একটা আকার আকৃতি, সকলেরই একটা আকার আকৃতি থাকে, এটা দেখে তাদের চেনা যায়। আর অন্যটা হলো নাম, এটা তাদের পরিচিতি। এই দুটো কিন্তু স্থায়ী রূপ নয়, জাগতিক প্রভাবে এই রূপ দুটো পাল্টায়, তাই এদের বলা হয় জগৎ রূপ। এই যে কথাগুলো এই প্রসঙ্গে যেগুলো বলা হলো, এইটা শঙ্করাচার্য যে প্রসঙ্গে বলেছেন সেই প্রসঙ্গে আলোচনা করার ক্ষমতা আমার একেবারেই নেই, সেই ধৃষ্টতাও আমার নেই, আমি সে ব্যাপারে কিছু জানি না। কিন্তু এইটা দেখে আর ওনার ওই লেখাটা পড়ে আমার মনে হয়েছিল যে শিল্প বিষয়ে বা শিল্প রচনা অথবা শিল্প উপভোগ বা তার সমালোচনা, এর ক্ষেত্রে এর কোনো প্রাসঙ্গিকতা আছে কি না, সেটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করি। এখানে আমরা তিনটে ছবি দেখছি। একটা মূর্তি চিন্তামণি করে, আমার খুব ভালো লাগে মূর্তিটা, মা ও শিশু। একটা প্রাণী জগতের দুটি হনুমান, আর একটা মনুষ্য জগৎ। আমরা যদি দেখি এই তিনটে মূর্তির যারা ধারক রূপ, সেগুলো কিন্তু একটার সঙ্গে একটার কোনো সম্পর্কই নেই, সবই আলাদা। একটা ইনঅ্যানিমেট মূর্তি, আর একটা প্রাণী জগতের, আর একটা মনুষ্য জগতের। কিন্তু একটা জিনিস এদের মধ্যে সাধারণ, সেটা হচ্ছে মাতৃত্ব। আপনি যেভাবেই দেখুন, আপনি ভুলে যান আপনি পশু দেখছেন না মূর্তি দেখছেন না মানুষ দেখছেন, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে মাতৃত্ব, এর অস্তিত্বটা আছে, এটা প্রকাশ হচ্ছে, এবং যতক্ষণ আপনি দেখছেন এর থেকে একটা আপনি আনন্দ পাচ্ছেন। এটাই হচ্ছে আমি বলতে চেয়েছিলাম এই অস্থি ভাতি প্রিয় বলতে যা বোঝায়। শঙ্করাচার্য এই প্রসঙ্গে আরো একটা কথা বলেছেন যে যত রূপেণ জন নিশ্চিন্তম তদ রূপম ন ব্যভিচরে তৎসত্য, অর্থাৎ যে রূপের দ্বারা আমরা তাকে চিনতে পারি নিশ্চিতভাবে এবং সেই রূপটা পাল্টায় না, সেটা হচ্ছে সত্যস্বরূপ, সেটা বিশ্বকর্তার সঙ্গে সম্বন্ধযুক্ত, সমন্বিত। আবার পরে বলছে যদ রূপেণ জন্নিশ্চিতম তদ রূপম ব্যভিচরে তদ অনিত্যম ইতি উচ্যতে, তদ অনিত্যম ইতি উচ্যতে। অর্থাৎ যে রূপের সাহায্যে আমরা তাকে নিশ্চিতভাবে চিনি, কিন্তু সেই রূপটা জগৎ রূপের দ্বারা প্রভাবিত, স্থান কাল পাত্রভেদে তার পরিবর্তন হয়, সেটাকে উনি বলছেন জগৎ রূপ, এটা ব্যভিচারী রূপ। যেমন আমরা দেখি কেউ লম্বা, কেউ খাটো, কেউ ফর্সা, কেউ শ্যামলা, ধর্ম, সংস্কৃতি, সংস্কার, প্রাকৃতিক প্রভাবে তারা ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন চেহারায় পরিচিত। এই বাহ্যিক তফাৎটা আমরা বুঝতে পাই। জগৎরূপের একটা, আমার কাছে এটা ভালো, খুব সুন্দর ছবি
অথরের নাম লেখাই আছে। জগৎরূপ স্থায়ী নয়, জগৎরূপ স্থায়ী নয়, আজ আছে কাল নেই, এটা তারই প্রতীক, এটা নশ্বর, অস্থায়ী। তারই একটা রূপায়ণ শিল্পী করেছে। এখানে আমরা দেখছি একজন মানুষ যার গায়ের রং ফর্সা নয়, আর একজন ফর্সা, একজন ইউরোপিয়ান, একজন জামাইকান। এই তফাৎটা আমরা দেখে বুঝতে পারি। আর এই তফাৎটা হচ্ছে কেন? স্থান কাল মাত্র ভেদে এদের একটা পরিবর্তন হয়, যেটা আমরা দেখে বুঝতে পারি। কিন্তু দুজনেই মানুষ, বাইরে কেবল কালো ধলো, ভেতরে সবাই সমান রাঙা। অর্থাৎ ধরা যাক যদি টাচুট এরকম ঘটনা না ঘটে, যদি এদের মধ্যে কারোর একটু হাতটা কেটে যায়, আঙুলটা, যেটা সেখান থেকে বেরোবে তার রংটা তো দুক্ষেত্রেই লাল। পৃথিবীর মানুষের এই ভিন্নতা নিয়ে যারা চর্চা করেছেন তারা সকলেই বস্তুত এই নাম বা জগৎরূপের চর্চাটাই করেছেন। এ বিষয়ে সাহিত্য, সঙ্গীত, ইতিহাস ইত্যাদির মাধ্যমে আমরা যেসব গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাই, সেগুলো এই রূপ বা নামেরই চর্চা। এ ব্যাপারে শিল্পীর ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ, কারণ শিল্পের ভাষা সর্বজনীন, সকলেই তা বুঝতে পারে। যদি আমরা প্রথিতযশা শিল্পীদের কাজগুলো লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো বিভিন্ন দেশের মানুষের রূপ আর আচার ব্যবহারের ভঙ্গিগুলো ভিন্নতার মধ্যে দিয়ে তাদের পরিচয় কিভাবে পাল্টে যাচ্ছে। দুজন শিল্পী একই জিনিস তারা এঁকেছেন, একটা মেরি এবং যিশু, অন্যটা মা ও শিশু। একটা ধীরাজ চৌধুরীর আঁকা, আর একটা বাইবেলের চিত্র, আর আঁকা আমি জানি না, গুগল থেকে পাওয়া। দুটো ছবির মধ্যে তফাৎটা কি? তার রূপায়ণের তফাৎ আছে, বিভিন্নভাবে তারা প্রকাশিত হয়েছে, শিল্পীরা তাই করে থাকেন। সেটা তার কল্পনাত্মিক, মানুষ চোখের নয়, কল্পনার চোখে। খুব প্রথিতযশা শিল্পী জেরি ওয়েলসম্যান, তার তৈরি কতগুলো ছবি, যেখানে আমরা এই মানুষের জগৎ রূপের কতগুলো ছবি দেখতে পাচ্ছি বিভিন্ন পরিস্থিতির মধ্যে। এই দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন সেটা অবশ্য আমি খুব ভালো বলতে পারবো না, কিন্তু আমরা যেটা বুঝতে পারি, মানুষের রূপ স্থান কাল পাত্র ভেদে পাল্টায়। এর জন্যে, এটা বোঝার জন্যে একটা অভিজ্ঞতা বা মানসিকতার দরকার। বাস্তব বা জাগতিক অভিজ্ঞতা আর মানসিকতা না থাকলে বাস্তব জ্ঞান, এটা বোঝা যায় না। এই শিল্পকর্মগুলো যে সবসময়ই শেষ পর্যন্ত বাস্তব বা যুক্তি নির্ভর হবে, সেটা নাও হতে পারে। এখানে একটা দুষ্প্রবেশতা থাকতে পারে, কিন্তু শিল্পী তো দূরদর্শী, সে ক্রান্তদর্শী। এই স্বাধীনতাটুকু তার প্রাপ্য। আমরা যে শিখছি শিল্প চর্চা করা কিভাবে করতে হয়, এই প্রকরণগত শিক্ষা এই শিল্পকর্মের বাইরের খোলসটা ছাড়াতে কিছুটা সাহায্য করলেও তার বেশি কিছু নিতে পারে না। সমান অভিজ্ঞতা বা অনুরূপ মানসিকতা না থাকলে খানিকটা তার বেশি বোঝা সম্ভব। শুধু অনুশীলনের দ্বারাই যে প্রবেশিক্ষা জন্মাবে তা নয়, লক্ষ্যকে দৃষ্টির আয়ত্তে আনতে হবে। অর্থাৎ লক্ষ্য আর দৃষ্টির মধ্যে একটা সমন্বয় করা। লক্ষ্য আর দৃষ্টির মধ্যে তফাৎ। লক্ষ্য হচ্ছে চোখের অধীন, দৃষ্টি হচ্ছে চোখের অধীন। উপনিষদ বলছে দৃশ্য রূপম লোচনম দৃক। দৃশ্য এবং রূপ এর দ্রষ্টা হচ্ছে চোখ। তার দৃশ্যম দৃক মনোশয়। চোখ কি দেখছে তার দ্রষ্টা হচ্ছে মন। সুতরাং চোখ যা দেখছে
আর মন যা দেখছে তার মধ্যে যদি একটা সমন্বয় ঘটানো যায়, তাহলে আমরা এই ব্যাপারটা ভালো বুঝতে পারি। এখানে একটা ছবি আছে, তারাপদ বন্দ্যোপাধ্যায়, উনি একজন প্রেস ফটোগ্রাফার ছিলেন, রিসেন্টলি মারা গেছেন। আনন্দবাজার পত্রিকার চিফ ফটোগ্রাফার ছিলেন বোধহয়। প্রেস ফটোগ্রাফি ছাড়াও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতেও তার খুব ঝোঁক ছিল, অনেক কাজকর্ম করেছে। এই ছবিটাতে আমরা কি দেখছি, দৃষ্টিটা কি? একজন বিদেশি অতিথি আমাদের দেশে এসেছেন, আমাদের দেশের যিনি প্রশাসনের প্রধান তিনি তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। এটাই তো প্রথা আমাদের, বিদেশ থেকে কেউ এলে তাকে এয়ারপোর্টে তাকে অভ্যর্থনা জানাতে হবে। দৃষ্টি তো এই অবধি ঠিক আছে, কিন্তু লক্ষ্যটা কি? উনি দেখলেন যে যিনি বিদেশি তিনি এই অভ্যর্থনাটা গ্রহণ করছেন আমাদের স্বদেশী পদ্ধতিতে, আর যিনি স্বদেশী আমাদের দেশ থেকে তাকে অভ্যর্থনা করতে এসছেন তিনি এই অভ্যর্থনাটা জানাচ্ছেন বিদেশি পদ্ধতি। এইখানেই হচ্ছে দৃষ্টি আর লক্ষ্যর মধ্যে তফাৎ। এই তফাৎটা তৈরি করতে হবে, তবে একটা ভালো শিল্প রচনা হবে। বস্তু আর বিষয়, বস্তুকে ছাড়িয়ে বিষয়কে যত গভীরভাবে অনুভব করা যাবে, চেতনা ততই বিভাসিত হবে, বিকশিত হবে। সেই মাপ অনুযায়ী তারা আমাদের স্নায়ুতে সাড়া জাগাবে আর অন্তরে ঢুকতে পারবে। এ ব্যাপারে কিন্তু শিশুরাও কিছু কম নয়। যে রহস্য বা মায়া তাদের মনের মধ্যে ওলটপালট খায়, তা তারা অবলীলাক্রমেই উপলব্ধি করতে পারে। অর্থাৎ তারা উপলব্ধি করতে পারে যে ব্যাপারটা কি ঘটছে, সেটা তারা ভালোই বুঝতে পারে, কিন্তু তারা যখন সেটা বোঝে সেটা সবসময় স্থান কাল পাত্রের দ্বারা প্রভাবিত নয়। এখানে দুটি শিশু আছে, তারা আনন্দে মগ্ন, তাদের পরিবেশটা কি সে নিয়ে তাদের কোনো চিন্তা নেই। যা ঘটছে ঘটছে, সেটা জগৎরূপ, আমি আনন্দে আছি। এই আনন্দটা যদি এর থেকে যে শিল্পী পায়, যে দ্রষ্টা পায়, সেই আনন্দটা কিন্তু স্থায়ী রূপ, সেটা পরিবর্তনশীল নয়। ভাব আর ভঙ্গি কিন্তু এক নয়, ভাব বিমূর্ত। সে নিজেকে প্রকাশ করার জন্য রূপের আশ্রয় খোঁজে। ভাবের প্রকাশ রূপের মধ্যে দিয়েই দেখতে পাওয়া গেলেও ভাব কিন্তু রূপে অন্তর্নিহিত নয়। অর্থাৎ আমি যদি একটা রূপ তৈরি করতে পারি তাহলেই যে তার মধ্যে ভাব থাকবে তা নয়। ভাব রূপে আরোপিত, শিল্পী এই ভাবটা রূপের মধ্যে আরোপ করেন, তাই তার প্রকাশ হয় রূপের মধ্যে দিয়ে। প্রকাশভঙ্গি আলাদা হলেও ভাব কিন্তু একই থাকতে পারে। যেমন ধরা যাক সাঁওতাল নৃত্য কিংবা রাশিয়ান গান, নিশ্চয়ই দুটো দেখতে একরকম হবে না, কিন্তু তাদের উদ্দেশ্য কি, কেন তারা নৃত্য করছে? আনন্দে। এই আনন্দের ভাবটা দুটোর মধ্যেই আছে, কিন্তু প্রকাশভঙ্গিটা, ভঙ্গিটা আলাদা, ভাবটা এক। মূল ভাবটা একই, তা সে আনন্দেরই হোক বা দুঃখেরই হোক। সবাই আনন্দে নাচছে, কিন্তু তাদের ভঙ্গি এক, সেটা স্থান কাল পাত্র সাপেক্ষ, নিরপেক্ষ নয়। আবার ঘর ছাড়া, ঘর ছেড়ে মানুষ যখন যায় তার মনের একটা অবস্থা হয়, সেটা তার ভাব। ভঙ্গি আলাদা। সেখানে টুরিস্ট এসছে, সেও একটা ঘর ছাড়াদের জগৎ দেখছে, তার মনে একটা ভঙ্গি। আবার যিনি ঘর ছেড়ে চলে যাচ্ছে তার মনে একটা ভঙ্গি আছে, কিন্তু ভাবটা দুজনেরই একই। ভ্রমণের পিপাসা সব মানুষেরই আছে, মানুষ ঘুরতে চায়। এখানে অনেকেই আছে যারা এই ট্রেকিং একেবারে ভীষণ ব্যস্ত, অনেক করছেন। এইটা যারা করেন
তাদের মনের মধ্যে শুধু থাকে আমি ঘুরে বেড়াবো সেই পিপাসাটা। সেই পিপাসার প্রকাশ কিন্তু আমরা সব জায়গায় একভাবে দেখতে পাই না। যেখানে যেরকম প্রাকৃতিক পরিবেশ সেখানে সেরকমভাবেই সেটা প্রকাশিত হয়, কিন্তু স্থানকাল পাত্র পারিপার্শ্বিকতার প্রভাব সেখানে রয়েছে, কিন্তু বস্তুত তাদের মনে আছে ওই ভ্রমণ পিপাসাটা। সেইটা যদি আমি ঠিকভাবে শিল্পী যদি ঠিকভাবে রূপায়িত করতে পারে, তাহলে যে দেখবে সে এবং শিল্পী সেই রসটাই অনুভব করবে। আমাদের দৈনিক জীবনেই আমরা এর প্রভাব দেখে থাকি। যেমন ভয় পেলে কারোর বিস্ফারিত নয়ন, কারো বা হৃদকম্প, আবার আনন্দে কারো চোখে জল আসে, কেউ বা হাসে। এই রূপগুলো কিন্তু ব্যভিচারী। এগুলো একই ভাব প্রকাশের জন্যে বিভিন্ন ভঙ্গি দিয়ে এগুলো প্রকাশ করা হয়। এর বিস্তৃত উল্লেখ আমরা ভরতমুনির নাট্যশাস্ত্রের মধ্যে পাই। শিল্পী বা ফটোগ্রাফারদের কাজও এই উদাহরণ, তাদের কাজেও এই উদাহরণ মোটেই বিরল নয়। অনেক উদাহরণ পাওয়া যেতে পারে বিখ্যাত অঙ্কন বা স্থাপত্য শিল্পীদের কাজ থেকে। কারোর বিস্ফারিত নয়ন, কারো বা হৃদকম্পন, শিল্পীরা যেরকম দেখছে। দৃশ্য আর দ্রষ্টার বিচার, বিষণ্ণতা, এটা একটা সাধারণ বিষয়। বাচ্চা শিশুদের মন খুব সংবেদনশীল হয়। আপাতভাবে কারণগুলো তুচ্ছ মনে হলেও শিশু মনে তার প্রভাব যেটা থাকে সেটা সুদূরপ্রসারী। তা ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ পায়, যেটা সহজেই বোঝা যায়। কেউ হয়তো খেলতে গেল, তার সঙ্গিনীদের সঙ্গে ঝগড়া হলো, তাকে বললো তুমি আমাদের সঙ্গে খেলবে। কেউ বা বাবা মার নিষেধাজ্ঞার জন্য ছাদে উঠতে পারলো না, ঘুরে বেড়ানো, কারণ ছাদে পাঁচিল নেই। এবার অন্য কিছুও হতে পারে। মনের এই যে সরল ইচ্ছার অপূর্তিটা শিল্পী নান্দনিকভাবে প্রকাশ করে, যা দর্শক মনে ভাবের নিষ্পত্তি ঘটায়। তার প্রকাশভঙ্গি আলাদা হলেও ভাবটা স্থায়ী থাকে। তাকে আমরা সেই ভাবটাকে আমরা শুনতে পাওয়া যাচ্ছে, এইগুলো তো আবার মরে যাচ্ছে। সেই ভাবটাকে আমরা অনিত্য বলতে পারি। অর্থাৎ দেখুন, এক একটা শিশুর এক এক রকম মনোভাব, অবস্থা আলাদা। যে যেরকম ভাবে দেখেছে, শিল্পী ফটোগ্রাফার যে যেরকম ভাবে দেখেছে, সে সেটাকে প্রকাশ করেছে। একটা বিষণ্ণতা সব ছবিগুলোর মধ্যেই আমরা দেখতে পাই, কিন্তু কারণটা হয়তো এক নয় এবং তার ভঙ্গিটাও এক নয়। উপাদান আর আরো সমুদ্রের তরঙ্গের মধ্যে প্রাথমিকভাবে আমরা দেখি বিচিত্র ফেনোরাশির পাহাড়, উর্মিমালার ছান্দিক রূপ। নানান জটিল প্রাকৃতিক কারণে তার উৎপত্তি। এগুলো কেবল তার নাম আর রূপ। সমুদ্রে ঢেউ ওঠে, সে নিয়ে অনেকে অনেক সুন্দর সুন্দর ছবি করে, দেখতে ভালো লাগে। কিন্তু দেখুন, এই ঢেউ যখন আস্তে আস্তে তীরের দিকে চলে আসে, তখন প্রথমে তার ফেনাগুলো চলে যায়, সে ফেনরাশি আর দেখতে পাওয়া যায় না। আবার তীরে এসে আছাড় খেলে সেই ঢেউটাও আর থাকে না, তখন তার মূল উপাদান যেটা জল, শুধু সেইটুকুই পড়ে থাকে। আসলে এই যে মূল উপাদান জল, এর উপরে তরঙ্গ বা ফেনা একে আরোপ করা হয়েছে। শিল্পী সেটাকে আরোপ করে দেখান। যেমন একটু অন্ধকারের মধ্যে আপনি যদি মাটিতে পড়ে থাকা একটা দড়ি দেখেন, তাহলে আপনার মনে হতে পারে এটা সাপ। আসলে ওটা সাপ নয়, দড়ির ওপরে আপনি সাপটাকে আরোপ করে ভয় পাচ্ছেন।
একটা আরোপ আর একটা মূল কথা। দৃষ্টির দৃষ্টত্ব, ছবির প্রতিশ্রুতি সুন্দরকে ধরে রাখে। আর এই প্রসঙ্গে একটা কথা আমি বলতে চাই, মনের শুদ্ধতা না থাকলে সুন্দরকে দেখতে পাওয়া যায় না। সুন্দর শিল্পীর চোখে পড়লেই বা মনে ধরলেই তাকে সে ধরে রাখতে চায়, কারণ সে সুন্দরের সাধক। এটা এই সুন্দরটা হচ্ছে সেই ব্রহ্মরূপ। এই সুন্দরতাকে, এই নশ্বরতা, এটা নশ্বরতাকে অস্বীকার করারই একটা প্রকাশ। অর্থাৎ জলের উপর আমি ঢেউ দেখলাম, দেখে সুন্দর মনে হলো, আমি সেটাকে, এটা নশ্বর আমি জানি, কিন্তু শিল্পী সেই নশ্বরতাটাকে সুন্দর বলে ধরে রাখা, এই নশ্বরতাটাকে অস্বীকার করার প্রয়াসই শিল্প চেষ্টা করে। অর্থাৎ জগৎ রূপের ভেতর থেকেই ব্রহ্মরূপের খোঁজ বা আবিষ্কার, যা শিল্পীর মানস চোখের নয়, সেটা তার কল্পনার চোখ। স্বভাবতই সেটা শাশ্বত বা বিশ্বজনীন। বস্তু যখন বস্তুকে তার গুণ থেকে আলাদা করে দেখলেও বস্তুর দৃষ্টত্ব নষ্ট হয় না, অর্থাৎ উভয়ই একই বস্তুর স্বরূপ বলে বোধ হয়, তাকে ব্রহ্মরূপ বলা যায়। অর্থাৎ বস্তুর বিষয়ে রূপান্তর। যেমন আগুনকে আপনি তার দাহিকা শক্তি থেকে আলাদা করে দেখতে পারবেন না, আগুনের তাপকে আপনি আগুনের থেকে আলাদা করে দেখতে পারবেন না। যখনই দেখবেন মনে হবে সে দাহিকা শক্তি তার আছে, তার একটা তাপ আছে। তেমনি মা ও শিশুর সঠিক রূপায়ণ মাতৃত্বকেই বোঝায়। অর্থাৎ একটি মেয়ে, একটি মহিলা, একটি শিশু, এই দুটোকে দেখলে যদি তার সঠিক রূপায়ণ হয়, তাহলে কিন্তু তার মধ্যে দিয়ে মাতৃত্ব প্রকাশ হতে পারে। অর্থাৎ জগৎ রূপকে শাশ্বত রূপে উন্নত করা। যখন আমি মহিলাকে দেখছি, সে তো জগৎ রূপ। যখন আমি শিশুটাকে আলাদা করে দেখছি, সেও তো জগৎ রূপ। কিন্তু তাদের মধ্যে শিল্পীর রূপায়ণ যদি সঠিক হয়, তার মধ্যে যদি আমি মাতৃত্ব দেখতে পাই, সেটা ব্রহ্মরূপ, সেটা স্থায়ী রূপ। আর এটাকে জগৎ রূপ আমি বলছি কেন? সেটা একটা হনুমান আর তার বাচ্চা নিয়েও আমি সেটা দেখেছিলাম, আমি একটা মূর্তির মধ্যেও তো সেটা দেখতে পেয়েছিলাম, তাই সেইটা ব্রহ্মরূপ। কিন্তু যখন আমি হনুমান বা মূর্তি বলছি, সেটা তো জগৎ রূপ। ন বিত্তেন তর্পণীয়া মনুষ্যা, ম্যান শ্যাল নট লিভ বাই ব্রেড অ্যালোন। এটা আমরা অনেকে সবাই জানি, বাইবেলের কথা। এখানে দেখুন শিল্পী তার ছবি আমি এখানে রেখেছি, ইচ্ছে করেই রেখেছি ভেনুসের ছবি। এখানে খাদ্যবস্তু তো পড়ে রয়েছে, কিন্তু কারোর তার দিকে ঝোঁক নেই। কিন্তু না খেয়ে তো মানুষ বাঁচে না। আমরা মনে করি খেয়ে পড়েই নাকি খাবার পড়ার জন্যই মানুষ বেশি আগ্রহী, কিন্তু এখানে খাদ্যবস্তু পড়ে আছে, কিন্তু অনীহা, তার দিকে কোনো ঝোঁক নেই। কেন নেই? না, তার মনের ক্ষুদ্রটা সে এখন মেটাচ্ছে। এই যে শিল্পী যার কথা আমি এখানে বলছি, যার জন্মদিন উপলক্ষে আমাদের এখানে প্রথম দিনের অনুষ্ঠান হয়েছে, শ্রী বেনু সেন, তিনিও ছিলেন, এই বৃত্তের প্রতি তার কোনো ঝোঁক ছিল না। এই বৃত্তের দ্বারা তিনি পূজিত হতে কোনোদিনই চাইনি। তার তৈরি যারা ছাত্রছাত্রী, তারা অনেক বিত্তশালী হয়েছে, তার চেয়েও অনেক বেশি বিত্তশালী হয়েছে, কিন্তু তিনি তার প্রতি কোনোদিনই লোভ দেখাননি। তিনি মনে করেছিলেন যে মনের ক্ষুধাটা মিটলেই তিনি বেশি খুশি হবেন পেটের ক্ষুধার চেয়েও, এবং সেটা তিনি সারা জীবন নিষ্ঠার সঙ্গে পালন করে গেছেন। সেই জন্যে তিনিও মনে করতেন, আমি তাকেও মনে করি, ন বিত্তেন তর্পণীয়া মনুষ্য। ভঙ্গির বিচিত্রতা ও তার প্রতীক বীরত্ব। মানুষের মধ্যে একটা শৌর্যবীর্যের ভাব অন্তর্নিহিত থাকেই, যা উপযুক্ত বা অনুকূল পরিবেশে প্রকাশিত হয়। ব্যক্তি বিশেষে এর প্রকাশ কম বেশি হলেও সব মানুষের মধ্যেই এটা কিছু কিছু পরিমাণে থাকে।
শিল্পী বা সাহিত্যিক বা কবি তারা তাদের নিজেদের পছন্দ মতো তার ভঙ্গিমায় সেটাকে ফুটিয়ে তোলে। যেমন যুদ্ধক্ষেত্রে একজন বীর, তার সৈন্য সামন্ত মারা যাচ্ছে, তার আত্মীয় স্বজনও হয়তো মারা যাচ্ছে, কিন্তু সে বীর। কবির চোখে সে বলছে, কবি বলছেন যে তুমি কাঁদবে না, বীরের শোক অশ্রু নহে অচির ঝঙ্কার, তোমার তরোয়াল ঝঙ্কৃত হোক, তুমি বীর, তুমি কাঁদছো কেন? সেই একইভাবে একই জিনিসের রূপায়ণ এক একজন এক একভাবে করে। শিল্পীরাও করেছে, সাহিত্যিকরাও করেছে, কবিরাও করেছে। যেমন খুব একটা পেশিবহুল হাত কিংবা দৃঢ় মুষ্টি, সেটা যেমন একটা বীরত্বের প্রতীক, তেমনি তার হয়তো একটা ছায়া কিংবা মাটিতে পড়ে থাকা আর একটা মূর্তি বা মানুষ, সেগুলো দিয়ে, সেগুলো শুধু প্রতীক নয়, সেগুলো শুধু অলঙ্করণ নয়, সেগুলোকে ব্যবহার করে শিল্পী তার বীরত্বের গরিমাটাকে আরো উন্নত করবার জন্য। বীরত্বের আস্ফালন শূন্যে হাত পা ছুঁড়েও হয়। মাটিতে একজন পড়ে আছে, সে কিন্তু এই বীরত্ব দেখানোর ক্যাটালিস্ট, অনুঘটক। তেমনি ছায়াকেও সেইভাবে ব্যবহার করা যেতে পারে। ভিন্নতা প্রকাশে উপাচারের ভূমিকা। এই যে ভিন্ন ভিন্ন জায়গায় আমরা দেখাচ্ছি এক একটা এক এক রকম, সেখানে যে বস্তু দিয়ে সেই ভিন্নতাটা দেখায় তারও একটা ভূমিকা আছে। স্ত্রী পুরুষের মিলন কামনা একটা শাশ্বত আবেগ, সেটা শাশ্বত, স্থায়ী। সমস্ত জীবজগতের প্রকাশ দেখা যায়, সে মনুষ্য জগতেই হোক কিংবা পশু পক্ষীর মধ্যে হোক, এমনকি উদ্ভিদ জগতেও দেখা যায়। এই আবেগের প্রকাশ ভঙ্গি শিল্পী, সাহিত্যিক বা আলোকচিত্রী সকলেই তাদের নিজের নিজের কল্পনা ও প্রযুক্তির সাহায্যে দেখিয়ে গেছে। আলোকচিত্রের ক্ষেত্রে তা চাক্ষুষ অভিজ্ঞতা হতে পারে, তারই প্রতিফলন দেখতে পাই আমরা কিছু অমর শিল্পকলায়। মূল ভাবখানা এক হলেও ভঙ্গিমার ভিন্নতা বা প্রতীকের ব্যবহার, প্রতীক মানে যে দিয়ে সেটা দেখাচ্ছে, তাদের একের থেকে অন্যকে আলাদা করেছে, যেটা সেই প্রতীকটা কিন্তু জগৎ। এক জায়গায় সেই মিলন ইচ্ছা প্রকাশ হচ্ছে আবিরের মাধ্যমে, শিল্পী জয় মুখার্জি। অন্য জায়গায় সেটি প্রকাশ হয়েছে পুষ্প বিনিময়ের মধ্যে দিয়ে। এটা খুব স্বাভাবিক, আমরা দেখে থাকি। কিন্তু এই উপাচার শিল্পী যে যেভাবে মনে করে আরো অনেকভাবে দেখাতে পারেন, কিন্তু মূল বিষয় যেটা, যে মিলনের ইচ্ছা, সেটা কিন্তু শাশ্বত। উপাচার আলাদা হয়ে যাচ্ছে বলে সেইটা পাল্টাচ্ছে। শিল্পীকে একটু অনুভবীও হতে হবে, তাকে বাস্তববাদীও হতে হবে। শিল্পীকে একদিকে যেমন অনুভবী হতে হয়, অন্যদিকে তেমনি বাস্তববাদীও হতে হয়। এই অনুভবটা তাকে শাশ্বতের সন্ধান দেয়, আর অন্যটা, বাস্তবটা, তাকে জগৎ রূপের সন্ধান দেয়। স্বাভাবিক, বাস্তব একটা পথ বা রূপ, অন্যটা তার কারণ বা ফল। রস সৃষ্টি যদি শিল্পের একমাত্র উদ্দেশ্য হয়, তাহলে সার্থক শিল্পের মাধ্যমে শিল্পী সেই প্রথম তিনটে রূপকেই ফোটান। সেটি হচ্ছে অস্থি, ভাটি, প্রেম, যেটার কথা আমরা গোড়াতে বলেছি, যা অনুভব সাপেক্ষ। এটা বাস্তবের মধ্যে দেখতে পাওয়া যাবে, কিন্তু বাস্তব স্থানকাল পাত্র ব্যক্তি রেখে নিজেকে তো প্রকাশ করতে পারবে না। সুতরাং জগৎ রূপ তো থাকবেই সেখানে। সে জগৎ রূপের আশ্রয় খোঁজে, কিন্তু সেটা ব্যভিচারী। তাই এক একজন এক একভাবে এক একটা বাস্তব অবস্থার মধ্যে দিয়ে তাকে দেখায়। এই কারণে সামগ্রিক প্রকাশে তার ভিন্নতা দেখা যায়। শিল্প বারবারই এই আপাত ভিন্নধর্মী গুণগুলোকে মেলাবার চেষ্টা করে। তোমার রস আমার রূপের মেলবন্ধনের প্রয়াস। কারণ দৃশ্য ও দ্রষ্টা কখনোই এক হতে পারে না। প্রথমটা হলো উপাদান, আর পরেরটা হলো উপভোক্তা।
সে স্বরূপ গুণকেই উপভোগ করে। দ্রষ্টা চায় সেই স্বরূপ গুণটাকেই উপভোগ করতে। একটা অনুভবী আর একটা বাস্তব। সহানুভূতি, অপরের প্রতি অপরের অনুভূতিতে সাড়া দেওয়া মানুষের একটা স্বতঃস্ফূর্ত প্রবৃত্তি। অন্যের ব্যথায় সে সমবেতী হতে চায়, অন্যের দুঃখ সে ভাগ করে নিতে চায়, অন্যের আনন্দে সে আনন্দিত হতে চায়। সিঁড়ি ভাঙা, পথ চলার কষ্ট, যা বয়স্ক বা শিশুদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অসুবিধা, একজন সহানুভূতিশীল মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সাহায্যের হাতটা বাড়িয়ে দেয়, কষ্ট লাঘব করার জন্যে অথবা মনে সাহস জোগানোর জন্য। এই আবেগটা কিন্তু চিরন্তন, যা কম বেশি সব মানুষের মধ্যেই আছে। উপযুক্ত পরিবেশে তার প্রকাশটা বিভিন্নভাবে ঘটে। মাতৃত্বের আবেগ চিরকালীন, শাশ্বত, বিশ্বজনীন। মা ও শিশুর মধ্যে যে সম্পর্ক সারা পৃথিবীতে তার কোনো বিকল্প নেই, কিন্তু দেখা যায় শিল্পীরা এই আবেগকে বিভিন্নভাবে প্রকাশ করেছে। সেই সম্পর্ককে গরিমান্বিত করার জন্য কোনো কোনো শিল্পী তাকে নানা অলঙ্করণে ভূষিত করেছেন, আবার কেউ বা নিরাবরণতাটাকেই বেশি পছন্দ করেছেন। যেমন আমরা চিন্তামণি করের মূর্তিতে দেখেছি, সেখানে কোনো আবরণ নেই। বাইবেলের চিত্রকল্পে মাতা মেরি ও শিশু যিশুকে যে অলঙ্করণ বা উজ্জ্বল রঙে দেখানো হয়, যামিনী রায়ের চিত্রকলায় বা চিন্তামণি করের ভাস্কর্যে তার প্রভাব অতটা নেই অথবা খুব কম। কিন্তু তাতে মূল ভাবের এতটুকু ঘাটতি ঘটেনি, তার রসিক দর্শক সহজেই অনুমান করতে পারে। তফাৎটা কেবল বাহ্যিক রূপের, বাহ্যিক আড়ম্বরের জগৎ রূপে। একটায় আড়ম্বর বেশি, একটায় কম, একটায় প্রায় নেই। সাজের বলাটা, এই নিয়ে তো আমাদের অনেক ছবি আমরা দেখি, আজকাল দেখতে পাই, দেখে অনেকের অনেক রকম মনে হয়, ভালো লাগে। এই দৃশ্য আমরা সকলেই দেখেছি। আবার আমরা জানি শ্রীরামকৃষ্ণ ছেলেবেলায় গ্রামের পথে হাঁটতে হাঁটতে আকাশে কালো মেঘের বুকে সাদা বকের শাড়ি দেখে উড়ে যেতে দেখে তিনি ভাবাবেশে অচৈতন্য হয়ে পড়েছেন। বিশুদ্ধ প্রকৃতির সৌন্দর্যের প্রভাবে তার মনে এই যে উদ্দীপন জেগেছিল, তার মতো সংবেদনশীল আধ্যাত্মিক আধারের ক্ষেত্রে সেটা খুব বেশি হয়ে গেছিল, সেটা খুব সুতীব্র হয়েছিল, তাই তিনি অজ্ঞান হয়ে গেছেন। তিনি দেখলেন কি? তিনি দেখলেন একটা রূপ, কিন্তু সেই রূপটা দেখতে দেখতে তিনি অনুভব করলেন তার স্বরূপটা কি, এবং সেই স্বরূপ যখন তিনি উপলব্ধি করলেন তখন তিনি দেখলেন এটা অপরূপ। এরপরে তিনি সাধনার মধ্যে দিয়ে পৌঁছেছিলেন যে জগৎ রূপকে অতিক্রম করে সেই চিরকালীন স্বরূপের কাছে। সেই অনুভূতি শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের কাছে বলে গেছে। শিশুর সারল্যে আর দৃঢ়তায় রামকৃষ্ণ বলেছেন তার এই প্রত্যক্ষ দর্শনের কথা। একজন ঈশ্বর চেতনায় আনক্ষশীল সম্পৃক্ত মহামানবের জীবনের এই দুটো উদাহরণ আমাদের ব্যভিচারী রূপ, অর্থাৎ রূপ বা নাম, এবং সৃষ্টিকর্তার যে অচ্ছেদ্য সম্পর্ক, এটা বুঝতে সাহায্য করে। আমরা যখন শুধু দেখি বলাকা, তখন সেটা নাম বা রূপ, আবার যখন তার মধ্যে অপরূপকে অনুভব করি, সেটা হচ্ছে সেই সৃষ্টিকর্তার অস্তিমাতি প্রিয় শাশ্বত। শৈশবে বিশুদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের চেতনার মধ্যে দিয়ে তার মর্মের যে ভাবটা প্রকাশ পায়, সারা জীবনের আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে তারই আরেক রকম পরিস্ফুটন ঘটে বিভিন্ন অতীন্দ্রিয় দর্শনে, যেটা আমরা তার গল্পের মধ্যে অনেক পেয়েছি। রবীন্দ্রনাথ আবার কি বলছেন,
তিনি আবার আকাশে বিদ্যুৎ চমকায়, সে তো সকলেই দেখে জানে, কিন্তু তিনি বললেন খড়গ তোমার মনোহর লাগে বাঁকা বিদ্যুতে আকাশে, গরুরের পাখা রক্ত রবি আগে লাগে যেন কো অস্ত আকাশে। এই অস্ত আকাশে তিনি দেখলেন গরুরের পাখা। এই যে বিশ্ব হতে চিত্তে বিহারের অনুভূতির কথা রবীন্দ্রনাথ নানাভাবে বলে গেছেন তার কবিতায়, গানে। যেমন আছে এই যে তোমার আলোকধনু ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনারা সকলেই জানেন। সৌন্দর্য স্বরূপের হাতে সমস্ত জগৎই একটা বাঁশি, এর রন্ধ্রে রন্ধ্রে তিনি নিঃশ্বাস দিচ্ছেন আর নতুন নতুন সুর ভেসে উঠছে। মুক্তির আশা, শ্রী বেনু সেনের ছবি। এই যে বাস্তব জগৎ, যেটা নশ্বর জগৎ, তার থেকে মুক্তির আশা সব মানুষেরই থাকে, একটা মুক্তি পেতে চায়। শিল্পী কিন্তু সেটাকেই তার মানুষ চক্ষে যেটা দেখতে পেয়েছেন, যেভাবে দেখেছেন, সেইভাবেই তিনি প্রকাশ করতে চেয়েছেন। অর্থাৎ এই যে মরজগৎ, এর থেকে মানুষ মুক্তি চাইছে এবং তার মুক্তির তীব্রতাটা কতখানি সেটা দেখানোর জন্যে এই কথাটা কিন্তু আমি শ্রী বেনু সেনের মুখ থেকে নিজে শুনেছি। তার সেই মুক্তির তীব্রতাটা কতখানি সেটা বোঝানোর জন্যে ডার্ক রুমে এই মানুষটির হাতটা অস্বাভাবিকভাবে লম্বা করে দেওয়া হয়েছে। তার থেকে তার এই যে মুক্তির আকাঙ্ক্ষার তীব্রতাটা প্রকাশ পেয়েছে। এটাই হচ্ছে রূপায়ণের সাথে। এই যে ভাববতী মেয়ে, তা চোখে আঙুল দিয়ে দেখে দিতে হয় না। শ্রীরামকৃষ্ণ যাকে মা বলেছেন, রবীন্দ্রনাথ তাকেই সৌন্দর্য স্বরূপ বলেছেন। যে তফাৎটা বা বিসমর্থটুকু দেখতে পাওয়া যায়, এটা দুই সাধকের অনুশীলনের মাধ্যম, দৃষ্টিভঙ্গির পার্থক্য, যার পেছনে দুজনের পরিবেশ মণ্ডলের মতো প্রত্যক্ষ অপ্রত্যক্ষ কারণ বর্তমান আছে। রামকৃষ্ণের ধ্যেয় ছিলেন চিন্ময়ী মা, আর রবীন্দ্রনাথ জারিত হয়েছেন প্রকৃতির রসে। তাই তিনি প্রকৃতির আড়ালে সৌন্দর্যের উপাচার সাজিয়েছেন। আমাদের অবাক লাগে যখন আমরা এই প্রকৃতি দেখি, ওগো সবার ওগো আমার বিশ্ব হতে চিত্তে বিহার। একে সমাপতন বলতে সংকোচ হয়, কারণ আমরা বেশ বুঝি এই দুই মহামানবী আলাদা আলাদা পথে নিজেদের মনকে পরিচালিত করা সত্ত্বেও পৌঁছ পেয়েছিলেন সেই একই চিরন্তনে, যাকে আমরা শুরুতেই চিহ্নিত করেছি অব্যভিচারী রূপ বলে। অস্থি ভাতৃপ্রিয় অব্যভিচারী, কারণ বস্তু ভেদে তা পাল্টায় না। সন্ত কবি দাদু বলেছেন, রূপ কহি হম ভাব পাও, ভাব কহি হম রূপ। আর রবীন্দ্রনাথ বললেন, ভাব পেতে চায় রূপের মাঝারে অঙ্গ, রূপ পেতে চায় ভাবের মাঝারে ছাড়া। মোদ্দা কথা যা দাঁড়ালো, শিল্পী বস্তুর সগুণটাকে আবিষ্কার করে এবং শিল্পে সুন্দরের সৃষ্টি করে। তেমনিভাবে একজন রসিক দ্রষ্টা বা সেই সুন্দর শিল্পরসটা আস্বাদন করে আর সৃষ্টিকে উপভোগ করে। বিবেকানন্দের কথায়, শিল্প হচ্ছে যোগ বা সাধনা, যা স্রষ্টা ও দ্রষ্টা উভয়কেই বাস্তব জগৎ থেকে আলাদা করে একটা অন্য জগতের অনুভূতি জাগায়, যা কথায় প্রকাশ করা শক্ত হলেও তার অস্তিত্ব আছে। তা সে অস্তিবাদী প্রিয়। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, ভূতানাং চেতনা অস্মি, ভূতানাং অস্মি চেতনা। মানুষের মধ্যে আমি হচ্ছি চেতনা, যেটা শ্রেষ্ঠ সেটাই আমি। এই চেতনার কথাই গোড়া থেকে বলা হয়েছে, যার মূলে এই অস্থিভাতি প্রিয় রূপ আর নাম। এখন কৃতকৌশল ছাড়া শিল্প রচনা তো সম্ভব নয়, যার মধ্যে জগৎরূপ থাকবে, তাই তা বহুরূপে প্রদর্শিত হয়। আর মূল ভাবখানা সত্যরূপ, অব্যভিচারী। তাই শিল্প সৃষ্টি বা শিল্প উপভোগের ক্ষেত্রে
স্রষ্টা বা দ্রষ্টার মধ্যে চেতনার এই লক্ষণগুলো যেন সজাগ থাকে, এটাই আমি মনে করি। যাদের প্রতি আমি কৃতজ্ঞ, তাদের মধ্যে অসীম কোথায় বাড়িতে দাও, তাদের মধ্যে প্রথম হচ্ছে আমি মহোপাধ্যায় ডক্টর সতীনাথ গোস্বামী, এনার ক্লাস আমি করেছি। অদ্বৈত বেদান্ত সার বলে এনার একটা বই আছে, সেখান থেকেই আমি ওনার ওই শঙ্করাচার্যের শ্লোক দুটো নিয়েছি। শ্রী মনীন্দ্র গুপ্তের ব্রত সংগ্রহ বলে একটা বই আছে, আপনারা পড়তে পারেন, সেখান থেকেও আমি কিছু কিছু রসদ নিয়েছি। অধ্যাপক বিশ্বত সেনগুপ্ত কথাটা আমি গোড়াতেই বললাম, ওনার খোঁচাতেই আমি এই আলোচনাটা আপনাদের সামনে রাখবো বলে ঠিক করেছিলাম। ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদম, দুটো একটা কাজ মিস্টার গুগল থেকে নেওয়া হয়েছে। আর এই অলঙ্করণ সম্বন্ধে আমি একটা দুটো কথা বলতে চাই। এই অলঙ্করণটি করে দিয়েছেন শ্রী পার্থসারথী মুখার্জি। তিনি আমার নাতি হন, তিনি একজন আইটি স্পেশালিস্ট, কিন্তু সাহিত্য বা শিল্প সম্বন্ধে তার অসাধারণ ছিল। এইটি যিনি করে দিয়েছেন, তুমি টিপলেই হবে, হ্যাঁ, থ্যাংক ইউ। এইটি যিনি করে দিয়েছেন, তিনি আমার জন্য এটা তৈরি করে দিয়েছেন। এটা কিন্তু আমার কাছে খুব অর্থমূলক, এর মধ্যে একটা অর্থ আছে। এখানে যে আমরা শেকড়গুলো দেখতে পাচ্ছি, এর সাহায্যেই কিন্তু আমরা সেই বিশ্বস্রষ্টার কাছে বাঁধা, এটার মধ্যে দিয়েই আমরা তার কাছে বাঁধা। এইটাই হচ্ছে ব্রহ্মরূপ। আর বাকি এই ফুল পাতা যেগুলো দেখছি, এগুলো জগৎ রূপ। এটা স্থানকাল পাত্রভেদে পাল্টায়, নশ্বর থাকে না। এটি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ, নমস্কার। সময় বেশি হয়ে গেছে না, দুটো একটা ইঞ্জুরি টাইম ছিল। আচ্ছা, আপনাকে আমি ব্যক্তিগতভাবে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে কর্মভূত ট্যাঙ্ক আমি এখন ভারতের সূত্রে যাচ্ছি।